জাহান্নামে স্বাগতম, জীবিত মানুষের কবরস্থানে স্বাগতম। কেবলমাত্র মৃত অবস্থাতেই এখান থেকে বেরোতে পারবেন। আর্তুরো বলেছেন, তাকে স্বাগতম জানিয়েছিলেন তিনি কারাগারের পরিচালক। এল সালভাদরের হিংস্রতম ও সবথেকে বিপজ্জনক গ্যাংস্টারদের গণহারে বন্দী করে রাখার জন্য তৈরি করা হয়েছিল। একের পর এক যেসব খুন, চাঁদাবাজির ঘটনা দেশটিকে আতঙ্কিত করে রেখেছিল, তা রোধ করতে প্রেসিডেন্ট নায়েব বুকেলে যে কঠোর পন্থা নিয়েছিলেন, তারই প্রতীক হয়ে উঠেছে এই বন্দিশালা। 2023 সালে এই কারাগার চালু হওয়ার পর থেকে লাতিন আমেরিকার বৃহত্তম এই বন্দিশালার ভিতরের অবস্থা সম্পর্কে কর্মকর্তারা কখনো মুখ খোলেন নাই। হাতে গোনা কয়েকজন বন্দী এই কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাই কংক্রিটের প্রাচীর আর বৈদ্যুতিক বেড়ার ভিতরে যে আসলে কি হয় সে ব্যাপারে খুবই কম তথ্য পাওয়া যায়। তবে আর্তুরো সহ আরও 251 জন ভেনেজুয়েলার নাগরিককে সম্প্রতি সিসোস কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। অভিবাসীদের গণহারে প্রত্যর্পণ করাতে প্রেসিডেন্ট ট্রাম্প যে নীতি নিয়েছিলেন, তারই অধীনে এল সালভাদর ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া এক চুক্তি অনুযায়ী এই বন্দীদের গত মার্চ মাসে সিসোস কারাগারে পাঠানো হয়। গত মাসে ভেনেজুয়েলায় নিজেদের পরিবারের কাছে ফিরেছেন তারা। তাদের ঘিরে একদিকে যেমন আনন্দ উৎসব হয়েছে, তেমনই চোখের জলও ফেলেছেন অনেকে। কারাগারের ভিতরে কেমন ছিল তাদের জীবন, তা নিয়ে বিবিসি মুন্ডোর সঙ্গে কথা বলেছেন মুক্তি পাওয়া 8 জন। তারা জানিয়েছেন কিভাবে নিয়মিত তাদের মারধর করা হতো, কখনো হাত বেঁধে লাঠি দিয়ে মারা হতো তাদের। একজন বলেছেন প্রহরীরা তাকে যৌন নির্যাতনও করেছেন। মুক্তি পাওয়া ব্যক্তিরা বলেছেন কোনো চাদর বা তোশক ছাড়াই ধাতব বিছানায় তাদের শুতে হতো, খেতে হতো হাত দিয়ে। তাদের সঙ্গে বাইরের কোনো যোগাযোগ ছিল না, কোনো আইনজীবী ছিল না তাদের। সময়ের হিসাবও রাখতে পারেননি তারা, কারণ কোনো ঘড়ি ছিল না সেখানে। 23 থেকে 39 বছর বয়সী এই ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে বাস করতেন। তাদের মধ্যে কেউ আমেরিকান আইন মেনে সে দেশে প্রবেশ করেছিলেন, কেউ আবার বেআইনি পথে ছিলেন সেখানে। তবে সবার বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছিল যে তারা এল সালভাদরের সহিংস গোষ্ঠীগুলোর সদস্য। তাদের সে কারণে গ্রেফতার করা হয়েছে। কোনো গ্যাং কিংবা অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে অবশ্যই তারা প্রত্যেকে অস্বীকার করেছেন এবং এটাও বলেছেন যে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ চ্যালেঞ্জ করার কোনো সুযোগই তারা পাননি। এদের বেশিরভাগ মনে করেন যে তাদের গায়ে নানা ধরনের ট্যাটু থাকার ফলেই তাদের চিহ্নিত করা হয়েছিল, কারণ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন যে এই সব ট্যাটুগুলি আসলে ভেনেজুয়েলায় গড়ে ওঠা একটা শক্তিশালী অপরাধ গোষ্ঠী ট্রেন দ্য আরাগুয়ার সঙ্গে যুক্ত থাকার চিহ্ন। যুক্তরাষ্ট্র বলেছেন বিতাড়িত অভিবাসীদের সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কি প্রমাণ ব্যবহার করা হয়েছে এই প্রশ্নের জবাব তারা দেয়নি। পায়ের গোড়ালি আর হাতের কবজির শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাদের বিমানে তোলার সময়ে এই অভিবাসীদের ধারণা হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে তাদের ভেনেজুয়েলায় নিয়ে যাওয়া হবে, কিন্তু বিমান থেকে প্রহরীরা তাদের চোখ বেঁধে টেনে হিঁচড়ে নামায়। তখন তারা বুঝতে পারে যে তাদের এল সালভাদরে নিয়ে আসা হয়েছে। শিকল বাঁধা অবস্থায় তাদের যখন সিসোস কারাগারে নিয়ে যাওয়া হয়, তাদের জবরদস্তি হাঁটু মুড়ে বসিয়ে মাথার চুল কামিয়ে দেওয়া হয়। এই অভিবাসীরা বর্ণনা করেছেন যে কিভাবে তাদের নগ্ন করে সাদা হাফ প্যান্ট, সাদা সোয়েটার আর সাদা রবারের জুতো পরতে হয়েছিল। আসামিদের মধ্যে একজন বলেছিলেন যে তাকে নগ্ন অবস্থায় মারধর করা হয়। তারা আমার নিতম্বে লাঠি দিয়ে মারে, পাঁজরে ঘুষি মারে, তারা পোশাকও পরতে দেয়নি। ভেনেজুয়েলার এই নাগরিকদের অভিযোগগুলি নিয়ে বিবিসি বারবার এল সালভাদর সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু কর্মকর্তারা কোনো জবাব দেয়নি। এই জেলের আয়তন বিশাল, একটা পুরো শহর। প্রায় 23 হেক্টর জায়গা জুড়ে আছে এই কারাগার। এখানে 8টি ব্লক রয়েছে, প্রতিটিতে 32টি সেল রয়েছে। নজর রাখার জন্য সিসিটিভি নেটওয়ার্ক রয়েছে আর 19টি নজরদারি টাওয়ার আছে। রিঙ্গো রিনকোর বলেছিলেন যখন তাদের প্রথমবার নিজের ছেলে পাঠানো হয়, তখন একজন প্রহরী বলেছিল, জানো তো এখানে কোনো উকিল নেই, কোনো ফোন নেই, কোনো বিচার নেই, কিছুই নেই, শুধুমাত্র যা পরে আসো আর সেলের ভিতরে যা আছে সেটাই একমাত্র সম্বল। ভেনেজুয়েলার এই অভিবাসীরা বলেছেন যে এক একটি সেলে 10 থেকে 19 জনকে রাখা হতো এবং সাধারণত সালভাদরের বন্দীদের থেকে আলাদাই রাখা হতো তাদের। কিন্তু মাঝে মাঝে কয়েকজন সালভাদরের বন্দী খাবার নিয়ে আসতো বা আবর্জনা সরিয়ে নিতে যেত। বাস্তবে আমরা কেউই ঘুমাতাম না, বলেছিলেন অ্যান্ডি পিরোজো। তিনি বর্ণনা দিচ্ছিলেন প্রহরীরা দেয়ালের আর দরজার পিটিয়ে এমন শব্দ করত যাতে আমরা ঘুমাতে না পারি, প্রতিটা মুহূর্তে অত্যাচার করত। এই বন্দীরা বর্ণনা দিচ্ছিলেন কিভাবে সারাদিন সেলের আলো জ্বালিয়ে রাখতে হতো। প্রতিটা ছেলে 2টো করে জলের ট্যাঙ্ক ছিল, খাওয়ার জন্য আর ধোয়াধুয়ি করার জন্য। 2টো টয়লেট ছিল যাতে বন্দীরা এক বালতি জল ঢেলে সাফ করত। কোনো টয়লেট পেপার থাকতো না। টয়লেটটা সবাই দেখতে পেত আর গন্ধটা অসহ্য লাগতো। সেলটা দুর্গন্ধে ভরে থাকতো। হাওয়ার চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, গরমে দম বন্ধ হয়ে আসতো। অভিবাসীরা বলেছিলেন তাদের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। মাত্র 2বার আমাদের গায়ে সূর্যের আলো লেগেছিল।
মানবিক সহায়তা প্রদানকারী রেড ক্রস কারাগারগুলির অবস্থা খতিয়ে দেখতে পরিদর্শন করে থাকে। সেলের ভেতরে কোনো জানালা ছিল না, আর সময় বা কোন বার সেটাও বলতো না প্রহরীরা। এমনটাই আমাদের জানিয়েছেন ভেনিজুয়েলার এই অভিবাসীরা। এদের আন্দাজ মতো ভোর 4টে নাগাদ সম্ভবত দিনে শুরু হতো, যখন প্রহরীরা বলে উঠত কাউন্টিং টাইম। এটাই ছিল আমাদের কাছে অ্যালার্ম, বলেছিলেন অ্যান্ড্রি। তখনই বন্দীদের মাথা গোনা হতো। এরপরে 10 মিনিট সময় দেওয়া হতো হাত মুখ ধোয়ার জন্য। যে 4 মাস সেখানে বন্দী ছিলেন তার মধ্যে 3বার দাঁত মাজার ব্রাশ দেওয়া হয়েছিল, সেটাও যখন রেড ক্রস ও মার্কিন রাজনীতিবিদরা দেখতে আসতেন তখন। জল খেতে হলে বা টয়লেট যেতে হলেও প্রহরীরা অনুমতি নিতে হতো, আর না হলে আমাদের মারতো। যদিও সময়ের কোনো হিসাব রাখা সম্ভব হতো না, তবে বন্দীদের ধারণা যে সকাল 7টা, দুপুর 12টা আর বিকাল 5টা তাদের খাবার দেয়া হতো। খাবারের মধ্যে থাকতো ভাত, বিনস, পাস্তা আর টর্টিলা। এরা সকলেই জানিয়েছেন যে কোনো চামচ দেওয়া হতো না, হাত দিয়েই খেতে হতো। রিঙ্গো জানিয়েছেন যে প্রহরীরা কোনো শব্দ করা বরদাস্ত করতো না। যদি কোনো বন্দী অনিয়ম করত তাহলে তাকে তল্লাশি চালানোর মতো করে দাঁড় করানো হতো, সামনের দিকে ঝুঁকে, চোখ আর মাথা নিচের দিকে রেখে অপেক্ষা করতে হতো প্রহরীরা কখন তল্লাশি নেবে। রিঙ্গোর কথায় এই অবস্থায় আমাদের 2, 3 বা 4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হতো। সকলেই স্বীকার করলেন যে অসুস্থ বোধ করলে তাদের ডাক্তার দেখানোর অনুরোধ করলে সেটা রাখা হতো। কিন্তু সিসোটস কারাগারে থাকাকালীন কোনো ঔষধ তাদের দেওয়া হয়নি। শুধুমাত্র প্রতি সোমবার তাদের 6টি করে লাল ওষুধ আর 3টি করে সাদা ওষুধ দেওয়া হতো। তাদের বলা হতো যে এগুলো যক্ষ্মা রোধ করার ওষুধ। ওই ওষুধগুলো খেলে পরে 4 দিন পর্যন্ত প্রস্রাব লাল হয়ে যেত, অনেক গন্ধও হতো। সবথেকে ভয়ানক অত্যাচারগুলো যেখানে করা হতো বলে অভিযোগ, সেই জায়গাটার নাম ছিল দ্য আইল্যান্ড। 3টি অন্ধকার সেল ছিল সেখানে। অত্যাচার করার জন্য নিয়ে যাওয়া হতো। জোয়েন বর্ণনা দিচ্ছে ছাদের একটা ছিদ্র দিয়ে হালকা আলো এসে পড়ত। দ্য আইল্যান্ড অফ প্রহরীরা মুখ ঢেকে রাখে যাতে বন্দীরা চিনতে না পারে যে তারা কারা। তারা হাঁটু মুড়ে বসিয়ে রাখতো, চর মারতো, মারধর করতো, লাথি মারতো, কখনো লাঠি দিয়ে মারতো, বলেছিলেন তিনি। আর্থুরো ক্যারাকাস অঞ্চলের একজন গায়ক ছিলেন। তিনি বলেছিলেন যে একবার ওখানে মার খাওয়ার পরে তিনি বসতে পর্যন্ত পারছিলেন না, কারণ তার পাঁজর আর কিডনিতে ভীষণ চোট লেগেছিল। 2বার আমার মুখ থেকে রক্ত বেরিয়ে এসেছিল। আমার মাথাটা যেন ওদের কাছে ঘুষি মারার বস্তা হয়ে গিয়েছিল। তাকে ওই ঘরে 10 বারের বেশি নিয়ে যাওয়া হয়েছিল, বেশিরভাগ সময়ে গান গাওয়ার কারণে। একবার তাকে প্রহরীরা যৌন নির্যাতনও করেছেন। তার ধারণা যে তিনি ঘোষিতভাবেই সমকামী, সেজন্য তার উপরে নির্যাতন হয়েছিল। তিনি বলেছিলেন যে ঘটনাটা জেল কর্তৃপক্ষকে জানানোর সাহস পায়নি তিনি, কারণ ভয় ছিল যে আবার কোনো ভয়াবহ কিছু হতে পারে।